আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের, কেমন আছো? আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। সে চ্যাপ্টারটা হচ্ছে জয়েন্ট স্টার কোম্পানি। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রায় প্রতি বছর এখান থেকে একটা বা দুইটা এরকম কোয়েশ্চেন আসে দেখা যায়। তাহলে আমরা শুরু করি। Square Company was registered with 10,000 ordinary shares of 10 taka each January 2021. The company issued 3,000 shares for 32,000 taka, and in August it issued 5,000 shares for 40,000 taka. How much will be shown as share capital in the company's balance sheet for the year 2021? Okay, so আমরা জানি যেটা ব্যালেন্স শিটে যে শেয়ার ক্যাপিটাল দেখানো হয় সে শেয়ার ক্যাপিটাল হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। ওইটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। হ্যাঁ, পেইড আপ ক্যাপিটাল দেখানো হয়। সো আমরা যদি পেইড আপ ক্যাপিটাল যদি এখন ক্যালকুলেশন করতে যাই, আমরা ফার্স্টে শেয়ার ইস্যু করেছি 3,000, তারপরে আমরা শেয়ার ইস্যু করেছি 5,000। প্রত্যেকটা শেয়ারের নমিনাল ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা শেয়ার ইস্যু করেছি 8,000 শেয়ারস, আর প্রত্যেকটা নমিনাল ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে আমার শেয়ার ক্যাপিটাল কত হবে? 80,000 টাকা। হ্যাঁ, এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, এখানে 3,000 শেয়ার যদি আমরা 32,000 দিয়ে যদি সেল করি, 2,000 টাকা কিন্তু আমরা এক্সেস রিসিভ করেছি। ওই 2,000কে বলা হবে শেয়ার প্রিমিয়াম। আর 5,000 শেয়ার যখন প্রাইস আসার কথা 50,000, রিসিভ করেছি 40,000, 10,000 হচ্ছে শেয়ার ডিসকাউন্ট। কিন্তু আমরা যখন ক্যাপিটালের কথা বলেছি, ক্যাপিটাল বলার সময় কিন্তু আমরা যে শেয়ার ডিসকাউন্ট আছে বা যে শেয়ার প্রিমিয়াম আছে সেটা কিন্তু আমরা এখানে কনসিডার করি নাই। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, শেয়ার প্রিমিয়াম থাকুক, শেয়ার ডিসকাউন্ট থাকুক, যেটাই থাকুক, ক্যাপিটাল ক্যালকুলেশন করার সময় অলওয়েজ আমরা নমিনাল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। শেয়ার ডিসকাউন্ট আমরা এখানে কনসিডার করব না, শেয়ার প্রিমিয়ামও আমরা এখানে কনসিডার করব না। আমরা নেক্সট অঙ্কে আসি। ব্রিটিশ টোবাকো কোম্পানি was approved for 50,000 shares at 100 taka each. The company issued 30,000 shares to the public at a premium 10 taka each. Calls in arrears amounted to 2 lakh taka and calls in advance 5 lakh taka. What is the company's paid up capital? Okay, আমরা একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথের মধ্যে কিন্তু কলস ইন এরিয়ার এন্ড কলস ইন অ্যাডভান্স এগুলো ছিল না। এক্ষেত্রে মনে রাখতে হবে আমেরিকান সিস্টেম হচ্ছে ফুল টাকা, শেয়ারের ফুল টাকা আগে নিয়ে ফেলা হয়, তারপর শেয়ারটা দেওয়া হয়। ব্রিটিশ সিস্টেম হচ্ছে ইনস্টলমেন্টে টাকাগুলো পে করা হয়। তো এখানে যখন ইনস্টলমেন্টের বিষয় আসবে তখনই কিন্তু এখানে অ্যাক্রুডের একটা বিষয় আসে, হ্যাঁ, আনপেডের একটা বিষয় আসে। সো এখানে কলস ইন এরিয়ার্স বা অ্যাক্রুড যেটা বলা হচ্ছে, সে অ্যাক্রুডের ফাংশনটা আসবে কিসের ক্ষেত্রে? ইনস্টলমেন্টের ক্ষেত্রে বা ব্রিটিশের ক্ষেত্রে। সো এক্ষেত্রে মাথা রাখতে হবে তখন আমরা কিভাবে পেইড আপ ক্যাপিটালটা ক্যালকুলেশন করব। সো তখন আমরা পেইড আপ ক্যাপিটালটা ক্যালকুলেশন করব। প্রথমে আমাদেরকে দেখতে হবে কলড আপ ক্যাপিটাল কত ছিল। কলড আপ ক্যাপিটাল, সো কলড আপ ক্যাপিটাল এখানে আমরা যতদূর ইস্যু করেছি পুরোটাই হচ্ছে কলড আপ। আমরা এখানে শেয়ার ইস্যু করেছি কত? 30,000 শেয়ার আমরা ইস্যু করেছি। সো 30,000 শেয়ার যদি আমরা ইস্যু করি, সো 30,000 শেয়ার, একটা নমিনাল ভ্যালু কত ছিল? নমিনাল ভ্যালু ছিল 100 টাকা। সো 30,000 শেয়ার আর 100 টাকা। সো 30,000 শেয়ার আর 100 টাকা কত হয়? 30,000 শেয়ার এবং 100 টাকা হবে 30 লাখ। এরপর এখান থেকে আমরা কলস ইন এরিয়া যেটা, সে কলস ইন এরিয়ারটা আমরা মাইনাস করব। কলস ইন এরিয়ার কত ছিল? কলস ইন এরিয়ার 2 লাখ টাকা। কলস ইন এরিয়া ছিল 2 লাখ টাকা। ওকে, সো যদি 2 লাখ টাকা হয় তাহলে আমাদের পেইড আপ ক্যাপিটাল, বাকি যেটা বের হবে সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। সো পেইড আপ ক্যাপিটাল হবে 28 লাখ টাকা। ওকে, তাহলে এখানে একটা কলস ইন অ্যাডভান্স ছিল, যেটা কলস ইন অ্যাডভান্স ছিল সেটা আমরা কিন্তু এটার সাথে প্লাসও করব না
এখান থেকে আমরা মাইনাসও করব না। কলস ইন অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে আমাদের জন্য একটা কারেন্ট লাইবিলিটি। কলস ইন অ্যাডভান্সটা কীরকম? কলস ইন এরিয়ার তো বোঝা গিয়েছে। কলস ইন এরিয়ার মানে কি, আমি ইনস্টলমেন্টের টাকা চেয়েছি আমার শেয়ার হোল্ডারের কাছ থেকে, কিন্তু কয়েকজন শেয়ার হোল্ডার আমাকে টাকাটা দেয় নাই, এটা হচ্ছে কলস ইন এরিয়ার। কলস ইন অ্যাডভান্স কি? কলস ইন অ্যাডভান্স দেখা যাচ্ছে আমি টোটাল আমার ইনস্টলমেন্ট 4টা ইনস্টলমেন্ট, আমি যখন 3rd ইনস্টলমেন্টে গেলাম দেখা যাচ্ছে কিছু শেয়ার হোল্ডার আমাকে 4th ইনস্টলমেন্টের টাকাও দিয়ে দিছে আগে থেকেই, সেটা হচ্ছে কলস ইন অ্যাডভান্স। তো আমি তো এখনো কল করি নাই, কিন্তু আমি টাকা রিসিভ করে ফেলেছি, এটা একটা ওদের টাকাটা আমার কাছে জমা আছে, কোম্পানির কাছে জমা আছে, সো এটাকে একটা কারেন্ট লাইবিলিটি হিসেবে কনসিডার করা হয়। তাহলে কলস ইন অ্যাডভান্সটা ক্যাপিটালের সাথে প্লাসও হবে না, ক্যাপিটাল থেকে মাইনাসও হবে না, এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? এটাকে আমরা একটা কনসিডার করব কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি। ওকে, এরপর আমরা শেয়ার প্রিমিয়াম এবং শেয়ার ডিসকাউন্ট ক্যালকুলেশন করব। সো আমরা দেখি তাহলে, সেটা হচ্ছে সানশাইন অ্যাগ্রো ওয়াজ রেজিস্টার্ড অন এপ্রিল 1, 2022 উইথ 10,000 শেয়ার্স অফ 100 টাকা ইচ। তার নমিনাল ভ্যালু কত পাইলাম? নমিনাল ভ্যালু পাইলাম 100 টাকা। দ্য কোম্পানি ইস্যুড 5,000 শেয়ার্স অ্যাট 6 লাখ টাকা। তাহলে 5,000 শেয়ার্স 6 লাখ টাকা ইস্যু করা হয়েছে। সো 5,000 শেয়ারের প্রাইস কত আসবে? 5,000 শেয়ারের প্রাইস একটা 100 টাকা নমিনাল ভ্যালু হলে 5,000 শেয়ারের প্রাইস আসবে 5 লাখ টাকা। কিন্তু আমরা রিসিভ করেছি কত? রিসিভ করেছি 6 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা আমরা বেশি রিসিভ করেছি। যে 1 লাখ টাকা আমি বেশি রিসিভ করেছি সেই 1 লাখ টাকাকে বলা হবে শেয়ার প্রিমিয়াম। এরপর দেখা যাচ্ছে আমরা 3,000 শেয়ার আমরা ইস্যু করেছি, যে 3,000 শেয়ার আমরা ইস্যু করেছি কত দিয়ে? 2,80,000 দিয়ে। সো আমরা জানি 3,000 শেয়ার 100 টাকা নমিনাল ভ্যালু হলে আসার কথা 3 লাখ, বাট আমরা রিসিভ করেছি 2,80,000। আমরা কম রিসিভ করেছি, যে টাকাটা আমরা কম রিসিভ করেছি কত কম? 20,000 টাকা কম। তাহলে সেই 20,000 কম টাকা আমরা কি বলবো? শেয়ার ডিসকাউন্ট। এরপর আমরা ডিভিডেন্ড ক্যালকুলেশন করব। একটা কথা মাথায় রাখতে হবে, ডিভিডেন্ড সবসময় ক্যালকুলেশন করতে হয় পেইড আপ ক্যাপিটালের উপর। আমাদের ক্যাপিটালগুলো কি কি? অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, এই 5টা ক্যাপিটাল। তা আমরা যে ডিভিডেন্ডে একটা পার্সেন্ট দেওয়া থাকে, এই পার্সেন্টটা আমরা অলওয়েজ ক্যালকুলেশন করি, অ্যাপ্লাই করি কিসের উপরে? পেইড আপ ক্যাপিটালের উপরে। তাহলে আমরা খেয়াল করি, OKM Group of Industries has a nominal value of 10 taka per share. The company was registered with 20,000 shares. The company issued 5,000 shares at 12 taka each in the first phase, 7,000 shares at 8 taka each in the second phase. At the end of the year, if the company declared an 8% dividend, what is the amount of dividend? What is the amount of dividend? Okay, যাই হোক, আমরা একটু খেয়াল করি। ফার্স্ট পেজে 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে, সেকেন্ড পেজে 7,000 শেয়ার ইস্যু করা হয়েছে। তারপর টোটাল শেয়ার ইস্যু করা হয়েছে কত? টোটাল শেয়ার ইস্যু করা হয়েছে 12,000 শেয়ারস। তাহলে 12,000 শেয়ারস ইস্যু করা হয়েছে। একটা শেয়ারের নমিনাল ভ্যালু কত? একটা শেয়ারের নমিনাল ভ্যালু 10 টাকা। সবসময় মাথায় রাখতে হবে, যখন আমরা পেইড আপ ক্যাপিটাল, মানে আমরা যখন ক্যাপিটালগুলো যখন ক্যালকুলেশন করব, অলওয়েজ আমরা নমিনাল ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করব। আমরা অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, যে ক্যাপিটালে ক্যালকুলেশন করি, আমরা এখানে শেয়ার ডিসকাউন্ট থাকুক, শেয়ার প্রিমিয়াম থাকুক, সেটা আমরা এখানে কনসিডার করব না। যেমন এখানে আমরা প্রিমিয়াম ইস্যু করেছিলাম, এখানে আমরা ডিসকাউন্ট ইস্যু করেছিলাম, কিন্তু এখানে প্রিমিয়াম, এখানে ডিসকাউন্ট, এগুলো ক্যাপিটাল ক্যালকুলেশন করার সময় কনসিডার করা হয় না। সেজন্য অলওয়েজ আমরা কি দিয়ে ক্যালকুলেশন করব? নমিনাল ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করব। সো 12,000কে যখন আমি 10 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, তখন হবে 1,20,000 টাকা। তাহলে এই 1,20,000 টাকাটা কি? এই 1,20,000 টাকা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। এই 1,20,000 টাকার উপর কত পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে? 8%। 8% ক্যালকুলেশন করলে আমাদের আনসার 9,600 চলে আসবে।
আমরা এরপরে খেয়াল করি ব্র্যাক কোম্পানিজ অথরাইজড ক্যাপিটাল ইজ 10 লাখ টাকা, ইস্যুড ক্যাপিটাল 8 লাখ টাকা, আউটস্ট্যান্ডিং কলস ইন এরিয়ার 50,000 টাকা and calls in advance 20,000 টাকা, share premium is 70,000 টাকা. If the dividend rate is 12%, what is the amount of dividend? তো আমরা একটু আগে বলেছিলাম যে আমরা ডিভিডেন্ডের পার্সেন্টটা আমরা ক্যালকুলেশন করি কিসের উপরে? ডিভিডেন্ডের পার্সেন্টটা আমরা ক্যালকুলেশন করি পেইড আপ ক্যাপিটালের উপরে। সো পেইড আপ ক্যাপিটালটা আমরা কিভাবে বের করব? ফার্স্ট আমাদেরকে এখানে ইস্যুড ক্যাপিটাল দেওয়া আছে, যেটাই আমাদের ইস্যুড ক্যাপিটাল, যেহেতু এখানে আর কিছু বলে নাই সেটাই আমাদের কলড আপ ক্যাপিটাল। যেহেতু আমাদেরকে অন্য কোনো ক্লু বা কোনো সেন্টেন্স বলে নাই, যেটাই আমাদের ইস্যুড ক্যাপিটাল সেটাই আমাদের কলড আপ ক্যাপিটাল। তাহলে আমাদের কলড আপ ক্যাপিটাল কত? কলড আপ ক্যাপিটাল হচ্ছে 8 লাখ টাকা। সো এখান থেকে আমরা মাইনাস করব কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার মাইনাস করব। কলস ইন এরিয়ার কত দেওয়া আছে? 50,000 টাকা দেওয়া আছে। কলস ইন এরিয়ার দেওয়া আছে কত? 50,000 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা 8 লাখ থেকে যখন 50,000 যখন চলে যাবে তাহলে আমাদের এখানে কত হবে? 7,50,000। 7,50,000। তাহলে 7,50,000 কে আমরা কি বলবো? 7,50,000 কে আমরা বলবো পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল। এখন 7,50,000 টাকার কত পার্সেন্ট? 12%। 12% ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব? 7,50,000 7,50,000 এটা কিভাবে ক্যালকুলেশন করব? একটা সংখ্যা যদি আমরা মুছে ফেলি 10%, দুইটা সংখ্যা যদি মুছে ফেলি তাহলে হচ্ছে 1%। আমার লাগবে 12%, তাহলে 12 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, আমরা এরপরে ম্যাথে আসি। The authorized capital of Iqra publication is 1 crore টাকা, issued capital 70 lakh টাকা, calls in advance 2 lakh, calls in arrears 50,000. The company has declared a 5% proposed dividend. What is the amount of proposed dividend? What is the amount of proposed dividend? Okay, তাহলে আমাদের এখানে issued capital বলছে 70 lakh, ইস্যুড ক্যাপিটাল কত বলেছে? 70 লাখ। সো যেটাই আমাদের ইস্যুড ক্যাপিটাল সেটাই আমাদের কলড আপ ক্যাপিটাল, সেটাই আমাদের কলড আপ ক্যাপিটাল। সো কলড আপ ক্যাপিটাল কত দেওয়া আছে? কলড আপ ক্যাপিটাল দেওয়া আছে 70 লাখ। 70 লাখ। সে 70 লাখ থেকে আমরা মাইনাস করব কলস ইন এরিয়ার। আমরা কলস ইন এরিয়ারটা মাইনাস করব। সো কলস ইন এরিয়ার কত দেওয়া আছে? এই তো কলস ইন এরিয়া 50,000 দেওয়া আছে। কলস ইন এরিয়ার দেওয়া আছে 50,000। সো 70 লাখ থেকে 50,000 যদি চলে যায় আমাদের পেইড আপ ক্যাপিটাল কত? সো আমাদের পেইড আপ ক্যাপিটাল কত? সো আমাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 69,50,000। 69,50,000। ওকে, 69,50,000। তো এখন আমরা 69,50,000 যে 69,50,000 এটার উপর আমাদের কয় পার্সেন্ট ক্যালকুলেশন করতে হবে? 5%। কিভাবে ক্যালকুলেশন করতে পারি? আমরা চাইলে 1% দিয়ে ক্যালকুলেশন করতে পারি। একটা সংখ্যা মুছে ফেলে 10%। 10% এটা কত পার্সেন্ট? 10%। এটাকে হাফ করলে কিন্তু আবার 5% চলে আসে। 10%কে হাফ করলে 5% চলে আসে। আবার দুইটা সংখ্যা মুছে ফেললে 1%। তো 1%কে যখন আমি আবার 5 দিয়ে গুণ দিব, মাল্টিপ্লাই করব, তখন আমরা আবার ইয়াটা পেয়ে যাব, কি 5% পেয়ে যাব। দুটো ওয়ে আছে, 10% করে হাফ করলে 5%, আবার 1% করে 5 দিয়ে গুণ করলে 5%। যেভাবে ইচ্ছা সেভাবে বের করা যাবে। আমরা এরপরে অঙ্কে আসি, ডিটারমাইন দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো শেয়ার হোল্ডার্স ইকুইটির মধ্যে কি কি আসে? ক্যাপিটাল আসে, রিটেন আর্নিং আসে, শেয়ার প্রিমিয়াম আসে, রিজার্ভ ফান্ডগুলো আসে। আর যদি কোনো ধরনের ইয়া থাকে, কোনো ধরনের যদি ফ্যাক্টিশিয়াস অ্যাসেট থাকে, যদি থাকে তাহলে সেটা কি করতে হয়? মাইনাস করতে হয়। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে খেয়াল করি। আচ্ছা, Supreme Company was registered with 10,000 ordinary shares of 10 taka each. The company issued 8,000 shares to the public at the rate of 50 taka each. Okay, so এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8,000 শেয়ার ইস্যু করেছে। আমরা সবসময় কিন্তু ইস্যুড ক্যাপিটাল মানে পেইড আপ ক্যাপিটাল দিয়ে ক্যালকুলেশন করি। তা আমরা যখন এসি বের করব, এসি মানে কি? এসি মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। তা আমরা যখন শেয়ার হোল্ডার্স ইকুইটি বের করব, প্রথমে আমরা পেইড আপ ক্যাপিটালটা লিখব। সো প্রথমে আমরা লিখলাম পেইড আপ ক্যাপিটাল। সো পেইড আপ ক্যাপিটাল যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
8,000 শেয়ার, 8,000 শেয়ার, একটা শেয়ারের নমিনাল ভ্যালু কত সবসময় মাথা রাখতে হবে। ক্যাপিটাল ক্যালকুলেশন করার সময় নমিনাল ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করতে হবে, 10 টাকা। সো যদি 10 টাকা হয় তাহলে আমাদের পেইড আপ ক্যাপিটাল কত আসে? পেইড আপ ক্যাপিটাল আসে 80,000 টাকা। এবার আমরা আসবো শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম। সো শেয়ার প্রিমিয়াম 8,000, কিন্তু আমরা ইস্যু করেছিলাম 15 দিয়ে, তাহলে 5 টাকা বাড়তি ছিল, যে 5 টাকা এক্সেস ছিল সেটাই হচ্ছে শেয়ার প্রিমিয়াম। সো 8,000 ইন্টু 5, সো 8,000 ইন্টু 5 ইকুয়াল টু কত হবে? 40,000। জেনারেল রিজার্ভ ছিল কত? 70,000। সো জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ কত? 70,000। আর রিজার্ভ ফান্ড মানে আদার যে রিজার্ভগুলো আছে সে আদার রিজার্ভ, আদার রিজার্ভ, আদার রিজার্ভের যে ফান্ডগুলো আছে সে আদার রিজার্ভ ফান্ড হচ্ছে 60,000। ডিভেঞ্চার, ডিভেঞ্চার তো শেয়ার হোল্ডার সিকিউরিটি নয়, ডিভেঞ্চার হচ্ছে লাইবিলিটি, সেটা এখানে আসবে না। ইফ দ্য কোম্পানিজ ফরমেশন কস্ট, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স যেটা সেটা হচ্ছে একটা আমাদের জন্য ফ্যাক্টিশিয়াস অ্যাসেট, তাহলে সেই ফ্যাক্টিশিয়াস অ্যাসেটটা কি করতে হবে? মাইনাস করতে হবে, মাইনাস প্রিলিমিনারি এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স কত? 10,000। সো আমরা এটা প্লাস করে এখানে মাইনাস করে দিব, আমরা আমাদের আনসার 2,40,000 টাকা পেয়ে যাব। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, determining the retained earnings. Okay, if a company earned a net profit 5 lakh taka particular accounting period, transfer reserve fund 40,000 taka, provided 5,000 share dividend and 25,000 taka in cash dividend, and had a previous year's income tax reserve 10,000 taka, what is the closing retained earning or accumulated profits? Okay, okay, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন আইটেমগুলো নেট প্রফিটকে ইনক্রিজ করে কোন আইটেমগুলো নেট প্রফিটকে ডিক্রিজ করে, সেটা আমাদেরকে দেখতে হবে। সো প্রথমে আমাদেরকে দেওয়া আছে নেট প্রফিট, প্রথমে আমাদেরকে নেট প্রফিট দেওয়া আছে, নেট প্রফিট কত টাকা দেওয়া আছে? নেট প্রফিট দেওয়া আছে 5 লাখ, নেট প্রফিট দেওয়া আছে কত? নেট প্রফিট দেওয়া আছে 5 লাখ। এরপর হচ্ছে কোম্পানির ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ডে যখন আমরা টাকা ট্রান্সফার করব তখন আমাদের প্রফিটটা লেস হয়ে যাবে, সো এখান থেকে মাইনাস করব, মাইনাস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ কত টাকা ছিল? 40,000 টাকা, 40,000 টাকা। ওকে, এরপর বলা হচ্ছে প্রোভাইডেড 5,000 টাকা শেয়ার ডিভিডেন্ড, 25,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড। একটা কথা মাথায় রাখতে হবে, ডিভিডেন্ডগুলো দেওয়া হয় প্রফিট থেকে, তো আমি যখন ডিভিডেন্ড দিব আমার প্রফিটটা কি হয়ে যাবে? লেস হয়ে যাবে। সো আমরা এখানে লিখব মাইনাস শেয়ার ডিভিডেন্ড 5,000 টাকা minus cash dividend 25,000 টাকা। Had a previous year's income tax reserve, had a previous year's income tax reserve, previous year's income tax reserve মানে আমরা লাস্ট ইয়ারের ইনকাম ট্যাক্স দেওয়ার পরও আরো কিছু রিজার্ভ রয়ে গিয়েছিল। ফর এক্সাম্পল আমি লাস্ট ইয়ারে 5 লাখ টাকা রেখেছিলাম ট্যাক্স দেওয়ার জন্য, 4 লাখ টাকা দিতে হয়েছিল, আরো 1 লাখ টাকা রয়ে গিয়েছিল, সো আমি খরচের জন্য রেখেছিলাম, খরচ হয় নাই, তাহলে সেটা এই বছরে ইনকাম হয়ে যাবে, সো এটা আমার প্লাস হবে। সো প্লাস ওল্ড income tax reserve, old income tax reserve কত? 10,000। সো সবকিছু প্লাস মাইনাস করলে আমরা যে ফিগারটা পাবো সেই ফিগারকে বলা হবে ক্লোজিং রিটেন আর্নিংস। ওকে, ক্লোজিং রিটেন আর্নিংস। আমরা এরপর একটা শুরু করি, বিগিনিং রিটেন আর্নিংস
80,000 টাকা। বিগিনিং রিটেন আর্নিংস 80,000 টাকা। সো 80,000 টাকা, ওকে। বিগিনিং রিটেন আর্নিংস 80,000 টাকা, এটা হচ্ছে বিগিনিং অ্যাকুমুলেটেড প্রফিট। দ্য নেট প্রফিট অফ কারেন্ট ইয়ার, আমরা জানি আমার আগে থেকে প্রফিট জমা আছে, আবারও নেট প্রফিট হয়েছে, তাহলে আমার প্রফিট কি হবে? ইনক্রিজ হবে। সো এটা আমরা কি করব? প্লাস করব। রিটার্ন অফ আনক্লেইম ডিভিডেন্ড 10,000 টাকা। আনক্লেইম ডিভিডেন্ডটা কি? আনক্লেইম ডিভিডেন্ড হচ্ছে একটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সবাই এসে সে ক্লেম করে করে টাকাগুলো নিয়ে গেছে যে আমি টাকা পাবো, আমি টাকা পাবো, আমি টাকা পাবো, সবাইকে টাকা দিয়ে ফেলছে। বাট 2-3 জন শেয়ার হোল্ডার তারা এসে আমার কাছে ক্লেম করে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যায় নাই। সো তাদের টাকাটা আমার কাছে জমা আছে। তো কোম্পানিতে একটা নিয়ম হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যে টাকাটা জমা থাকে সে টাকাটা ওদেরকে না দিয়ে বাকি শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে দিয়ে ফেলা হয়। মনে করো মিস্টার এ, মিস্টার বি অ্যান্ড মিস্টার সি, তাদের 30,000 টাকা আমার কাছে জমা আছে। 1 মান্থ যায়, 2 মান্থ যায়, তারা আসছে না। তা আফটার 3 মান্থ আমরা কি করলাম? হ্যাঁ, ওদেরকে আর দিব না, এই টাকাগুলো আমি বাকি যারা শেয়ার হোল্ডার আছে তাদের প্রফিটের সাথে আমি প্লাস করে দিব। সো এটাকেই বলা হয় রিটার্ন অফ আনক্লেইমড ডিভিডেন্ড। এখন দেখো, যখন আমি ওদের টাকাটা যখন আমার কাছে জমা থাকবে তখন সেটাকে বলা হয় আনক্লেইম ডিভিডেন্ড, সেটা আমার জন্য লাইবিলিটি। কিন্তু সেটাকে যখন রিটার্ন অফ করে ফেলবো, মানে সেটা যখন তাদের থেকে কেটে ফেলবো, তখন সেই টাকাটা কাদেরকে দিয়ে দিব? বাকি শেয়ার হোল্ডার যারা আছে তাদের প্রফিটের সাথে প্লাস করে দিব। তাহলে প্রফিটের সাথে সেটা কি করব? আমরা প্লাস করবো, সেটা এটা প্লাস হবে, এই 10,000 টাকা প্লাস হবে। ফান্ডস ফর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন, ফান্ড ফর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন। আচ্ছা, ফান্ড ফর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন জিনিসটা কি? ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ডটা হচ্ছে যে কোনো বছর যদি প্রফিট যদি বেশি হয় সে বছরের প্রফিট একটা আমি জমা রাখবো, কি জন্য? যাতে কোনো বছর যদি কম প্রফিট হয় যাতে আমরা কনসিস্টেন্ট একটা ডিভিডেন্ড দিতে পারি। ফর এক্সাম্পল, আমি আমার প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে প্রতি বছরে 10,000, 12,000, 9,000 এভাবে করে করে দিয়ে যায়, 10,000, 12,000, 9,000। কোনো বছর যদি আমার প্রফিট কম হয়, যখন তার হাতে আমি যখন 1,000 তুলে দিব তখন সে একটু মনক্ষুণ্ণ হবে, বাজারে আমার গুডউইলটা কমে যাবে, আমার শেয়ারের ভ্যালু কমে যাবে। তখন কি করা হবে? তখন স্বাভাবিক আমার মার্কেটে কিন্তু আমার প্রাইসটা ডাউন হবে। এই জন্য কোনো বছর যাতে আমার কম প্রফিট হলে বা লস হলেও যাতে আমি আমার শেয়ার হোল্ডারদেরকে একটা ডিভিডেন্ড দিতে পারি, এই জন্য যে বছর বেশি প্রফিট হবে সেই বছরের প্রফিট থেকে আমি একটা ফান্ড জমা করে রাখবো যাতে আমি কনসিস্টেন্ট ডিভিডেন্ড দিতে পারি। এই ফান্ডকে বলা হয় ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড। সো আমরা যখন ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ডে যখন টাকা ট্রান্সফার করব, আমার প্রফিট থেকে ট্রান্সফার করব, আমার প্রফিট থেকে যদি টাকা ট্রান্সফার করি তখন আমার প্রফিটটা কি হয়ে যাবে? লেস হয়ে যাবে। তাহলে সেটা কি করব? মাইনাস করব। সিঙ্কিং ফান্ড, এরপর কি বলছে? সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ড কি? সিঙ্কিং ফান্ড হচ্ছে লং টার্ম লায়াবিলিটি পে করার জন্য যে ফান্ডটা রাখা হয় সেই ফান্ডকে বলা হয় সিঙ্কিং ফান্ড। আর একটু ক্লিয়ারলি যদি আমি বলি, সেটা হচ্ছে ইরিডেম্বল যে প্রিপেয়ার্ড শেয়ারগুলো আছে, ইরিডেম্বল যেগুলো বন্ড আছে সেগুলো পে করার জন্য যে ফান্ডটা রাখা হয় সেটাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো আমি 10 ইয়ার্স ভ্যালিডিটির আমি 1 crore টাকার বন্ড বাজারে আমি ইস্যু করলাম। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 10 বছর পর আমাকে কি করতে হবে? বন্ড হোল্ডারদেরকে টাকাটা দিয়ে আমাকে ইয়াটা নিয়ে ফেলতে হবে, ওদের বন্ডগুলো ফেরত নিয়ে ফেলতে হবে। এটাকে বলা হয় সরি, এটা রিডেম্বল বন্ড। এই রিডেম্বল তো মানে কখনো ইয়া করা হবে না, কখনো সেটা পে করা হবে না। সো রিডেম্বল বন্ড। সো এখন দেখা যাচ্ছে 10 ইয়ার পরে গিয়ে আমার হাতে অ্যাট এ টাইম 1 crore টাকা নাও থাকতে পারে। এই জন্য আমি কি করলাম? প্রত্যেক বছরের প্রফিট থেকে একটা টাকা আমি জমা করছি। কেন? কোনো বছর 10 লাখ টাকা জমা করলাম, কোনো বছর 20 লাখ টাকা জমা করলাম, কোনো বছর 5 লাখ টাকা জমা করলাম। কেন জমা করলাম? যাতে আমি 10 ইয়ার্স বাদে গিয়ে ওই বন্ড হোল্ডারদেরকে 1 crore টাকা পে করে বন্ডগুলো আমি নিয়ে ফেলতে পারি। তো এই ধরনের ফান্ডকে বলা হয় সিঙ্কিং ফান্ড। তো সিঙ্কিং ফান্ডটা রাখা হচ্ছে কি থেকে? প্রফিট থেকে রাখা হচ্ছে। যেহেতু প্রফিট থেকে রাখা হচ্ছে, প্রফিট ডিক্রিজ হয়ে যাবে, সেজন্য আমরা সেটা কি করলাম? মাইনাস করতে হবে, প্রফিট ডিক্রিজ হয়ে যাবে। ক্যাশ ডিভিডেন্ড, আমরা যখন ডিভিডেন্ড দিব তখন প্রফিট থেকে দিব, প্রফিট লেস হয়ে যাবে, তাহলে সেটা কি করব? আমরা মাইনাস করব। এরপর হচ্ছে দ্য ইনকাম ট্যাক্স রিজার্ভ ফর দ্য কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারে যে ইনকাম ট্যাক্সটা আছে, সে কারেন্ট ইয়ারে ইনকাম ট্যাক্স রিজার্ভটা হচ্ছে একটা কারেন্ট লায়াবিলিটি, কারণ টাকাটা আমাকে গভর্নমেন্টকে দিয়ে ফেলতে হবে। এটা শেয়ার হোল্ডারের ইনকামও না, শেয়ার হোল্ডারের এক্সপেন্সও না, এটা হচ্ছে বিজনেসের একটা এক্সপেন্স যেটা অ্যাক্রুড রয়েছে, আনপেইড রয়েছে। সো
এই কারেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স রিজার্ভ যেটা সেটা হচ্ছে একটা কারেন্ট লায়াবিলিটি। তাহলে প্রিভিয়াস ইয়ারের ইনকাম ট্যাক্স যদি রিজার্ভ থাকে সেটা কিন্তু শেয়ার হোল্ডার্সের একটা ইনকাম। সেটা কেমনে? গত বছর আমি 2 লাখ টাকা রেখেছিলাম, 1,80,000 টাকা পে করতে হয়েছে, আর 20,000 টাকা রয়ে গিয়েছিল, সেটা এই বছরের ইনকাম। কিন্তু কারেন্ট ইয়ারের ইনকামের উপর যে ট্যাক্স সেটা আমাকে অবশ্যই দিয়ে ফেলতে হবে সরকারকে। সো এটা একটা কারেন্ট লায়াবিলিটি। এটা আমরা রিটার্ন আর্নিং এর সাথে প্লাসও করবো না, মাইনাসও করবো না, সেটা কিছু করতে হবে না। সো প্লাস এবং মাইনাসগুলো করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, আমরা এরপরে ইপিএস এবং ডিপিএস ক্যালকুলেশন করব। তা আমি এখন এই ম্যাথগুলো করাই দিব, তবে ইপিএস এবং ডিপিএস নিয়ে ডিটেলস একটা আলোচনার একটা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা সেই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ ইপিএস ডিপিএস এর ফাংশনগুলো বুঝবা। এখন এটা বুঝাইতে গেলে একটু ক্লাসটা লেন্দি হয়ে যাবে বিধে আমি সরাসরি ম্যাথেই করাই দিব। কনসেপ্টগুলো আমি এখন ক্লিয়ার করাবো না, আমরা সরাসরি ম্যাথগুলোই করাই দিব। সো আমরা খেয়াল করি ইপিএস অ্যান্ড ডিপিএস ক্যালকুলেশন। নেট ইনকাম বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 1,20,000 টাকা। নেট ইনকাম বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, নেট ইনকাম বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটাকে বলা হয় ইবিআইটি। এটাকে বলা হয় কি? ইবিআইটি। ইবিআইটি ইবিআইটি মানে আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত দেওয়া আছে? 1,20,000। 1,20,000। এখান থেকে বাইসেরিয়াল প্রথমে মাইনাস করতে হবে ট্যাক্সটা, যেটা বন্ডের যেটা ট্যাক্স সেটা মাইনাস করতে হবে। সো এখানে বন্ড দেওয়া আছে 2 লাখ, 2 লাখের 10%। সো 2 লাখের 10% কত হয়? 20,000। সো 20,000 টাকা আমরা মাইনাস করলাম। তাহলে এই 20,000 কে আমরা কি বলবো? এই 20,000 কে আমরা বলবো ইন্টারেস্ট অফ বন্ড। তাহলে 20,000 টাকা মাইনাস করলে হয় 1 লাখ টাকা। তাহলে এই 1 লাখ টাকাকে কি বলা হবে? এই 1 লাখ টাকাকে বলা হবে ইবিটি। ইবিটি মানে কি? ইবিটি মানে হচ্ছে আর্নিংস বিফোর ট্যাক্স। আর্নিংস বিফোর ট্যাক্স। এরপর আমরা এখান থেকে যেটা মাইনাস করব সেটা হচ্ছে আমরা ট্যাক্সটা মাইনাস করব। ট্যাক্স, ট্যাক্সের রেট কত পার্সেন্ট দেওয়া আছে? ট্যাক্সের রেট দেওয়া আছে 40%। সো আমরা ট্যাক্সটা মাইনাস করব। ট্যাক্স 40% মাইনাস করব। ট্যাক্স 40% হচ্ছে 40,000 টাকা। সো 1 লাখ থেকে 40,000 টাকা চলে গেলে হবে কত? 60,000 টাকা। এই 60,000 টাকাকে আমরা বলবো ইএটি। ইএটি মানে কি? ইএটি মানে হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্স। আর্নিংস আফটার ট্যাক্স। আর্নিংস আফটার ট্যাক্স। তাহলে আমি বন্ড হোল্ডারদেরকে ইন্টারেস্টও দিয়ে দিলাম, তারপরে গভর্নমেন্টকে ট্যাক্সও দিয়ে দিলাম, এরপর বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা শেয়ার হোল্ডাররা ভাগ করে নিবে। ফার্স্টে যাদেরকে ডিভিডেন্ড দিতে হয় সেটা হচ্ছে প্রিপারেড শেয়ার হোল্ডার যারা আছে, সে প্রিপারেড শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হবে। ওকে, প্রিপারেড শেয়ার হোল্ডার যারা আছে সে প্রিপারেড শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হবে। সো প্রিপারেড শেয়ার হোল্ডারটা আমরা খেয়াল করি নাই, এখানে কোনো প্রিপেয়ার শেয়ার হোল্ডার নাই, 0। ওকে, তাহলে পুরো 60,000 টাকা কারা ভাগ করে নিবে? কমন শেয়ার হোল্ডাররা ভাগ করে নিবে। সেটাকে আমরা বলবো ইসিএস। ইসিএস মানে আর্নিংস অফ কমন শেয়ার। হ্যাঁ, আর্নিংস অফ কমন শেয়ার। এরপর এখান থেকে আমরা যেটা বাদ দিব সেটা হচ্ছে রিজার্ভ ফান্ডগুলো আমরা বাদ দিব। যে রিজার্ভ ফান্ডের অনার হচ্ছে কমন শেয়ার হোল্ডাররা, তাহলে সে রিজার্ভ ফান্ডটা বাদ দিব। তাহলে সে রিজার্ভ ফান্ডটা যদি বাদ দিই, রিজার্ভ ফান্ড কত বলা হয়েছে? রিজার্ভ ফান্ড বলা হয়েছে 30,000 টাকা। সো আমরা 30,000 টাকা বাদ দিলাম। সো 60,000 থেকে 30,000 যদি চলে যায় তাহলে এখানে হবে 30,000 টাকা। এটাকে বলে ডিসিএস। ডিসিএস মানে ডিভিডেন্ড অফ কমন শেয়ার। তাহলে এটা হচ্ছে আর্নিংস অফ কমন শেয়ার, আর এটা হচ্ছে ডিভিডেন্ড অফ কমন শেয়ার। এখন এটা হচ্ছে টোটাল, এটাও হচ্ছে টোটাল। এখন আমাদেরকে পার বের করতে হবে, পার শেয়ারের বের করতে হবে। তো আমরা যদি পার শেয়ারের যদি বের করতে চাই, এখানে টোটাল শেয়ার কত আছে? টোটাল শেয়ার আছে 3,000। সো আমরা যখন 60,000-কে 3,000 দিয়ে যখন আমরা ডিভাইডেড করব, তখন এখানে পাবো 20 টাকা। ঠিক না? কত পাবো? 20 টাকা। 20 টাকা পাবো। এই যে আমরা 20 টাকা পাবো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইপিএস, আর্নিং পার শেয়ার। তাহলে এটা ছিল আর্নিংস অফ কমন শেয়ার টোটাল। এটাকে যখন শেয়ার দিয়ে ভাগ দিলাম তখন আমরা পাইলাম আর্নিং পার শেয়ার। আবার আমরা এখানে আসি, এখানেও আমরা যখন 3,000 দিয়ে ভাগ দিব, এটা হচ্ছে টোটাল, 3,000 যখন ভাগ দিব তখন এখানে হবে 10 টাকা। 10 টাকা।
তো 10 টাকা যেটা এটাকে আমরা বলবো ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে এটা হচ্ছে আর্নিং পার শেয়ার, এটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে আমরা আর্নিং পার শেয়ার পেলাম 20 টাকা আর ডিভিডেন্ড পার শেয়ার পাইলাম আমরা 10 টাকা। এখন আমাদেরকে ইপিএস রেট এন্ড ডিপিএস রেটটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? ইপিএস রেট এন্ড ডিপিএস রেটটা বের করতে বলেছে। ওকে, ফার্স্ট আমরা ইপিএস রেটটা বের করি। ইপিএস রেট, সো ইপিএস রেট, আমরা ইপিএস রেটটা দেখব যে আমরা আমাদের একটা শেয়ারের ভ্যালু কত সেটা আমরা দেখব। সো আমরা যদি দেখি একটা শেয়ারের ভ্যালু কত, একটা শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা। একটা শেয়ারের ভ্যালু, নমিনাল ভ্যালু কত? 100 টাকা। 100 টাকা ইনভেস্টমেন্ট করে তার একজন ইপিএস কত? একটা শেয়ারের প্রতি ইনকাম কত? 20 টাকা। তাহলে ইনটু 100, কারণ আমরা রেট বের করছি, রেট মানে 100। সো আমরা যখন কাটাকাটি করব তখন 20%, 20%। তার মানে কেউ 100 টাকা ইনভেস্টমেন্ট করে 20 টাকা পাচ্ছে, তার ইনকাম রেট কত? ইনকাম রেট 20%। আচ্ছা, আর যদি ডিভিডেন্ড যদি বলা হয়, ডিভিডেন্ড রেট কত? তাহলে কেউ যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করে, 100 টাকা যদি সে ইনভেস্টমেন্ট করে, সে 10 টাকা করে পাচ্ছে। যেহেতু সে 10 টাকা করে পাচ্ছে, তার ইনটু 100 দিলে তার ডিপিএস রেট কত হবে? ডিপিএস রেট হবে 10%। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। A company's net profit is 1,80,000 টাকা, 1,80,000 টাকা, 10% preparation numbering 20,000 টাকা, nominal value 100 টাকা each, 20,000 needs to be transferred reserve fund. There are 70,000 ordinary shares with a nominal value of 50 টাকা each. What is the earning per share and dividend per share? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদেরকে এখানে নেট প্রফিট দেওয়া আছে। কি দেওয়া আছে? নেট প্রফিট। কিন্তু বন্ডের কোনো ইন্টারেস্ট দেওয়া আছে? নাই। ট্যাক্সের কোনো রেট দেওয়া আছে? নাই। যেহেতু বন্ডের কোনো ইন্টারেস্ট দেওয়া নাই, ট্যাক্সের কোনো রেট দেওয়া নাই, তার মানে আমাদেরকে যে নেট প্রফিটটা দেওয়া আছে এটা হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্স। এটা কি? এটা হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্স। আর্নিংস আফটার ট্যাক্স কত? আর্নিংস আফটার ট্যাক্স হচ্ছে 1,80,000। তাহলে বাই সিরিয়াল, এরপর আমাদেরকে মাইনাস করতে হবে ডিভিডেন্ড। কাদের ডিভিডেন্ড? প্রথমে আমাদেরকে প্রিফার্ড শেয়ার হোল্ডার যারা আছে, সে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড মাইনাস করতে হবে। প্রিফারেন্স শেয়ার হোল্ডার ডিভিডেন্ড, তাহলে আমরা এখানে দেখি 2000 শেয়ার, নমিনাল ভ্যালু 100 টাকা। 2000কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 লাখ টাকা ক্যাপিটাল। সে 2 লাখের 10%, 2 লাখের 10% হচ্ছে 20,000 টাকা। সে 2 লাখের 10% 20,000 টাকা। তাহলে এখানে হবে 1,60,000 টাকা। এই 1,60,000কে আমরা বলবো ইসিএস, আর্নিংস অফ কমন শেয়ার। এরপর এখান থেকে আমরা বাদ দিব রিজার্ভ ফান্ডের টাকাগুলো। আমরা রিজার্ভ ফান্ডের টাকাগুলো আমরা বাদ দেব। সো রিজার্ভ ফান্ডের টাকা যদি আমরা বাদ দিই, এখানে রিজার্ভ ফান্ডের টাকা কত বলেছে? রিজার্ভ ফান্ডের টাকা বলেছে 20,000। তো রিজার্ভ ফান্ডের টাকা কত বলেছে? 20,000। সো আমরা যখন 20,000 দিয়ে যখন বাদ দিব, তখন আমরা 1,40,000 টাকা যেটা পাবো, সে 1,40,000কে আমরা বলবো ডিসিএস, ডিভিডেন্ড অফ কমন শেয়ার। তাহলে এটা হচ্ছে টোটাল কমন শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড, আর এটা হচ্ছে টোটাল কমন শেয়ার হোল্ডারদের ইনকাম। কিন্তু আমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে? আমাকে ক্যালকুলেশন বলতে বলেছে আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার। ওকে, প্রথমে আমরা আর্নিং পার শেয়ারটা বের করব, ইপিএস, এটা আমরা বের করব। তো ইপিএস যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? ইপিএস আমাদেরকে বের করতে হবে কিভাবে? ইপিএস আমরা বের করতে হবে টোটাল টাকাটাকে, মানে 1,60,000 টাকাকে আমরা আমাদের কমন শেয়ারের নাম্বার দিয়ে আমরা ভাগ দিব, 70,000 দিয়ে আমরা ভাগ দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইপিএসটা পেয়ে যাব। আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এখান থেকে 4টা শূন্য কাটা, এখান থেকে 4টা শূন্য কাটা, তাহলে 7 দিয়ে 16কে আমরা ডিভাইডেড করব। ওকে, তাহলে 2 14, 2 যাচ্ছে না, 0 পয়েন্ট, তাহলে আবারও 2 14 6 8 56 5 35 5। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? 2.285। 2.285, থার্ড ডিজিট যদি 5 বা তার উপর হয় তাহলে সেকেন্ড ডিজিটের সাথে 1 প্লাস হবে, তাহলে 2.29। তাহলে আমাদের ইপিএস কত পাইলাম? 2.29। এবার আমরা যাব ডিপিএস। তাহলে ডিপিএস যদি যাই,
আগামী দেখতে পাবো টোটাল ডিভিডেন্ড কত, টোটাল ডিভিডেন্ড হচ্ছে 1,40,000। সে 1,40,000 কে নাম্বার দিয়ে কমন শেয়ারের নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কত হয় 2 টাকা। ক্লিয়ার? আচ্ছা, আমরা এর পরের মেতে আসি। BNS companies net profit after tax 5 lakh taka. There are 10% bond with a nominal value 100 taka each, total 1,000 bond. The tax at 40%, 8% cumulative preference share with a total value 2,50,000 taka. Transferred to reserve fund 1,80,000 taka. There are 6 lakh ordinary shares at nominal value 10 taka each. What is the dividend rate? What is the dividend rate? মানে DPS টা বের করতে বলেছে। আচ্ছা যাই হোক, আমাদেরকে এখানে দেওয়া আছে নেট প্রফিট আফটার ট্যাক্স। বুঝতে হবে নেট প্রফিট আফটার ট্যাক্স মানে আমাদেরকে EAT টা দেওয়া আছে। EAT কত দেওয়া আছে? EAT দেওয়া আছে 5 লাখ টাকা। সো আমরা 5 লাখ টাকা লিখলাম EAT। EAT মানে কি? EAT মানে আর্নিংস আফটার ট্যাক্স। আর্নিংস আফটার ট্যাক্স মানে যেখানে বন্ডের ইন্টারেস্টও বাদ দেওয়া হয়ে গেছে, ট্যাক্সটাও বাদ দেওয়া হয়ে গিয়েছে, তাহলে এখানে যে বন্ডের ইন্টারেস্টটা আছে সেটাকে আমাকে আর বাদ দিতে হবে? হবে না। যেটা ট্যাক্স রেট দেওয়া আছে সেটাকে আর বাদ দিতে হবে? হবে না। কেন হবে না? এগুলো বাদ দেওয়া হয়ে গেছে, বাদ দিয়েই তো আমাকে নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে। সো আর্নিংস আফটার ট্যাক্স 5 লাখ টাকা। তাহলে এখান থেকে বাই সিরিয়াল প্রথমে কি মাইনাস করতে হবে? ডিভিডেন্ড মাইনাস করতে হবে। সো আমরা ডিভিডেন্ডটা মাইনাস করছি। ডিভিডেন্ড কার ডিভিডেন্ড? প্রিফার্ড শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড মাইনাস করব। তো প্রিফার্ড শেয়ার হোল্ডার ডিভিডেন্ড কত? এই তো এখানে প্রিফার্ড শেয়ার হোল্ডার দেওয়া আছে 2,50,000। সে 2,50,000 টাকার 8%, 2,50,000 টাকা 8% আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 2,50,000 টাকার 8% আমরা কিভাবে ক্যালকুলেশন করব? একটা সংখ্যা মুছে ফেললে 10%, দুইটা সংখ্যা মুছে ফেললে 1%, আমার লাগবে 8%। সো 8 20,000 কত হয়? 20,000। তাহলে আমার এখান থেকে আমরা মাইনাস করব কত? মাইনাস করব 20,000। হ্যাঁ, 20,000 মাইনাস করলে এখানে কত হবে? 4,80,000। এই 4,80,000 কি? ECS। এরপর এখান থেকে বাই সিরিয়াল কি বাদ দিব? রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ডটা বাদ দিব। রিজার্ভ ফান্ড দেওয়া আছে 1,80,000। সো 1,80,000 টাকা বাদ দিলাম। 1,80,000 টাকা বাদ দিলে কত হয়? 3 লাখ। এই 3 লাখকে আমরা কি বলবো? এই 3 লাখকে আমরা বলবো DCS টোটাল। এটা হচ্ছে টোটাল ডিভিডেন্ড, এটা হচ্ছে টোটাল ইনকাম। বাট আমাকে কি বের করতে বলছে? ডিভিডেন্ড রেট বের করতে বলছে। তাহলে আমাকে আগে পার ডিভিডেন্ড বের করতে হবে, মানে একটা শেয়ারের জন্য ডিভিডেন্ড কত সেটা বের করতে হবে। এটা হচ্ছে টোটাল। তার টোটাল থেকে যদি একটা শেয়ারের ডিভিডেন্ড কত সেটা যদি বের করতে হয়, অবভিয়াসলি আমাকে নাম্বার অফ শেয়ার দিয়ে আমাকে ডিভাইডেড করতে হবে। তাহলে নাম্বার অফ শেয়ার কত? নাম্বার অফ শেয়ার হচ্ছে 6 লাখ। তাহলে আমাদের এখানে পাইলাম 0.50, ঠিক না? যে 0.50 পাইলাম এটা হচ্ছে DPS, মানে ডিভিডেন্ড পার শেয়ার। DPS মানে ডিভিডেন্ড পার শেয়ার, মানে একটা শেয়ারের জন্য ডিভিডেন্ড দিচ্ছি 50 পয়সা, 50 পয়সা। হ্যাঁ, আচ্ছা এবার আমাদেরকে বের করতে হবে DPS রেট। সো আমরা যখন DPS রেট বের করব, আমাদেরকে দেখতে হবে আমাদের সেই ইনভেস্টমেন্ট কত। একটা শেয়ারের জন্য ইনভেস্টমেন্ট কত? একটা শেয়ারের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে 10 টাকা, আর একটা শেয়ারের জন্য আমরা পাচ্ছি 0.50, মানে 50 পয়সা। 10 টাকা ইনভেস্টমেন্ট করে 50 পয়সা পাচ্ছে। আর রেট মানে ইন্টু 100, 5 × 100 দিতে হয়, ঠিক কিনা? তাহলে আমরা যখন ক্যালকুলেশন করবো, তাহলে এখন এই ক্যালকুলেশন আমরা কিভাবে করব? এখন এই ক্যালকুলেশন হচ্ছে উপর থেকে যদি 50 যদি তুলতে চাই, তাহলে নিচে বসাবো তো হবে 100, ঠিক না? আমরা আরেকটা ক্লাসে শিখেছিলাম উপর থেকে ডেসিমেল উঠাতে চাইলে নিচে বসাতে হবে 100, নিচ থেকে ডেসিমেল উঠাতে চাইলে উপরে বসাতে হবে 100। সো এখন আমরা যদি জিনিসটা যদি কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটালে 5, তাহলে ইকুয়াল টু 5%। ওকে ওকে, আমরা এরপরে অঙ্ক আসে। আমাদেরকে EBDIT দেওয়া আছে। EBDIT মানে কি? EBDIT মানে হচ্ছে আর্নিংস বিফোর ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। 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 কত দেওয়া আছে? 1 লাখ দেওয়া আছে।
1 লাখ। এরপর বাই সিরিয়াল আমাদেরকে প্রথমেই মাইনাস করতে হবে ডেপ্রিসিয়েশন। সো প্রথমে আমরা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করছি। তো প্রথমে যদি আমরা ডেপ্রিসিয়েশন যদি মাইনাস করি আমাদেরকে এখানে দেখতে হবে যে ডেপ্রিসিয়েশন কত সেটা দেখতে হবে। সো আমরা যদি ডেপ্রিসিয়েশনটা যদি খেয়াল করি এখানে আমাদেরকে মেশিনের ভ্যালু দিয়েছে 5 লাখ টাকা, সেটার উপরে আমাদেরকে 5% ক্যালকুলেশন করতে বলেছে। 5 লাখের যে 5% সেটা হচ্ছে 25,000 টাকা। সো 25,000 টাকা আমরা মাইনাস করব। 1 লাখ থেকে যখন আমরা 25,000 টাকা যখন মাইনাস করব এখানে হবে 75,000 টাকা। এই 75,000 টাকাকে আমরা বলবো EBIT, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এরপর বাই সিরিয়াল আমাকে মাইনাস করতে হবে ইন্টারেস্ট অফ বন্ড। ইন্টারেস্ট অফ বন্ড সেটা মাইনাস করতে হবে। এখন ইন্টারেস্ট অফ বন্ড হ্যাঁ দেওয়া আছে এখানে 10%, 50,000 টাকা। এখানে নন কনভার্টিবল কনভার্টিবল দেখার দরকার নাই, 50,000 টাকা ইন্টু 10%। সো 50,000 টাকা 10% হচ্ছে 5,000 টাকা। সো 5,000 টাকা আমরা মাইনাস করব। সো মাইনাস করলে এখানে হবে 70,000 টাকা। এই 70,000কে আমরা বলবো EBT, আর্নিংস বিফোর ট্যাক্স। আর্নিংস বিফোর ট্যাক্স। এখানে ট্যাক্সের রেট দেওয়া আছে কিনা? না, কোনো ট্যাক্সের রেট দেওয়া নাই, মানে ট্যাক্স 0%, কোনো ট্যাক্সের রেট দেওয়া নাই। যদি কোনো ট্যাক্সের রেট দেওয়া নাই যেটাই আমার EBT সেটাই আমার EAT। এরপর বাই সিরিয়াল কি মাইনাস করতে হবে? বাই সিরিয়াল মাইনাস করতে হবে ডিভিডেন্ড। ডিভিডেন্ড মাইনাস করতে হবে। কার ডিভিডেন্ড মাইনাস করতে হবে? প্রিপেয়ার্ড শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড মাইনাস করতে হবে। এখন আমরা প্রিপেয়ার্ড শেয়ার হোল্ডারের ডিভিডেন্ডটা খেয়াল করি। কত পার্সেন্ট ডিভিডেন্ড রেট? 6%। শেয়ার কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা 6%। 1 লাখ টাকা 6% হচ্ছে 6,000। 1 লাখ টাকার কত পার্সেন্ট? 6%। 1 লাখ টাকার 6% তাহলে 1 লাখ টাকা 6% হচ্ছে 6,000 টাকা। সো আমরা 6,000 টাকা মাইনাস করছি। সো 6,000 টাকা মাইনাস করলে হয় 64,000 টাকা। এই 64,000কে বলা হবে ECS। ওকে, আচ্ছা 64,000 ECS। আমাকে কোয়েশ্চেনটা কি করেছে এটা দেখতে হবে। আমাকে কোয়েশ্চেনটা করেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনকাম অ্যাভেলেবল টু অর্ডিনারি শেয়ারস। মানে যারা কমন শেয়ার হোল্ডার আছে তাদের ইনকাম কত। প্রশ্ন কি করেছে এটা বুঝতে হবে। আমার এখানে অনেক এলিমেন্ট আছে কিন্তু প্রশ্নটা কি করেছে এটা বুঝতে হবে। তাহলে আমাকে তার আগানোর দরকার নাই। আমাকে তো প্রশ্ন করেছে কি? আমাকে প্রশ্ন করেছে কি যারা কমন শেয়ার হোল্ডার আছে তাদের ইনকাম কত, আর্নিংস কত। তাহলে তাদের আর্নিংস হচ্ছে 64,000। তাহলে আমার আনসার হচ্ছে 64,000। আর যদি আমাকে ডিভিডেন্ডটাও কত সেটা প্রশ্ন করতো তখন আমাকে রিজার্ভ ফান্ডটা মাইনাস করতে হইতো। বাট আমাকে তো ডিভিডেন্ড কত সেটা প্রশ্ন করে নাই। আমাকে প্রশ্ন করছে আর্নিংস কত। তাহলে এতটুকুই আর্নিংস শেষ। আর ডিভিডেন্ড মাইনাস রিজার্ভ ফান্ডটা মাইনাস করতে হইতো। সো রিজার্ভ ফান্ডটা এখন আর মাইনাস করার দরকার নাই, কারণ আমাকে ডিভিডেন্ড তো কোয়েশ্চেন করে নাই। আমাকে কোয়েশ্চেন করেছে আর্নিংস। তাহলে আমাদের আর্নিংস হচ্ছে 64,000 টাকা। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। প্রফিট আফটার ট্যাক্স 50,000 টাকা, 10% বন্ড ভ্যালু 1 লাখ টাকা, 5% প্রিফারেন্স, টোটাল ভ্যালু 2 লাখ টাকা, দ্য ট্যাক্স রেট 20%, 10,000 টাকা টু বি ট্রান্সফার্ড টু জেনারেল রিজার্ভ ফান্ডস and 20,000 টাকা টু আদার রিজার্ভ ফান্ড। There are 2,000 ordinary shares at a nominal value 100 টাকা each. What are the earnings per share and dividend per share rate? ওকে, সো আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে আমাদেরকে প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে। প্রফিট আফটার ট্যাক্স মানে হচ্ছে EAT দেওয়া আছে। EAT প্রফিট আফটার ট্যাক্স কত দেওয়া আছে? 50,000 দেওয়া আছে। 50,000 দেওয়া আছে। ওকে, এখন EAT দেওয়া আছে মানে নিশ্চয় বন্ডেড ইন্টারেস্টটা মাইনাস হয়ে গিয়েছে, নিশ্চয় ট্যাক্সটাও মাইনাস হয়ে গিয়েছে। তাহলে বন্ডেড ইন্টারেস্টটা আর মাইনাস করার দরকার নাই, ট্যাক্সটাও আর মাইনাস করার দরকার নাই। হ্যাঁ, যেহেতু আমাকে EAT দেওয়া আছে। এবার বাইসের আমাকে মাইনাস করতে হবে ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার। ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার। ওকে, ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার 5%। 2 লাখ টাকা, 2 লাখ টাকার 5%, 2 লাখ টাকা 5% হচ্ছে 10,000 টাকা। সো আমরা যখন 50,000 থেকে 10,000 টাকা যখন মাইনাস করবো এখানে আসবে 40,000 টাকা। এই 40,000 টাকা হচ্ছে ECS, আর্নিংস অফ কমন শেয়ার। আর্নিংস অফ কমন শেয়ার। ওকে, এরপর এখান থেকে আমরা রিজার্ভ ফান্ডটা বাদ দিব।
বাইসিরিয়ার আমরা রিজার্ভ ফান্ডটা বাদ দিব, তাহলে রিজার্ভ ফান্ড যদি আমরা বাদ দিতে চাই, রিজার্ভ ফান্ড দুইটা আছে, একটা জেনারেল রিজার্ভ, একটা আদার রিজার্ভ। এটা জেনারেল রিজার্ভ 10,000 টাকা টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, আর 20,000 টাকা হচ্ছে আদার রিজার্ভ। তারপর টোটাল রিজার্ভ হচ্ছে 30,000 টাকা। সো 30,000 টাকা যখন আমরা বাদ দিব, তাহলে এখানে আসবে 10,000 টাকা। এই 10,000কে আমরা বলবো ডিসিএস। ডিসিএস মানে ডিভিডেন্ড অফ কমন শেয়ার। আমাদেরকে কোয়েশ্চেনে চেয়েছে ইপিএস রেট কত, ডিপিএস রেট কত। তাহলে আমাদের আগে ইপিএসটা বের করতে হবে, ডিপিএসটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে এখন দেয়ারফর ইপিএসটা বের করি। ইপিএস, ইপিএস মানে কি? ইপিএস মানে হচ্ছে টোটাল যেটা আর্নিংস 40,000, সে আর্নিংসকে আমরা কমন শেয়ার কয়টা আছে সেটা দিয়ে ভাগ দিব। তাহলে কমন শেয়ার কয়টা আছে? 2,000। তাহলে 2,000 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা কত পাবো? 20 টাকা। 20 টাকা হচ্ছে ইপিএস, মানে একটা শেয়ারের জন্য আমরা 20 টাকা করে আর্নিংস দিচ্ছি। আর্নিংসের মধ্যে ডিভিডেন্ডও আছে, আর্নিংসের মধ্যে রিজার্ভও আছে। আচ্ছা, এরপর আমাদেরকে বের করতে হবে ডিপিএস। তাহলে ডিপিএস টোটাল ডিভিডেন্ড কত? টোটাল ডিভিডেন্ড 10,000, আর নাম্বার অফ শেয়ার কত? 2,000। তার মানে কত টাকা? 5 টাকা। একটা কমন শেয়ারকে আমরা 5 টাকা করে ডিভিডেন্ড তুলে দিচ্ছি। এরপর যখন আমরা ইপিএস রেটটা যখন আমরা বের করব, ইপিএস রেট যখন আমরা ইপিএস রেট বের করব, তখন আমাদের দেখতে হবে আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করেছি। আমরা একটা কমন শেয়ারের জন্য 100 টাকায় ইনভেস্টমেন্ট যদি করি, আমরা যদি 100 টাকা যদি ভ্যালু হয়, আর আমরা 20 টাকা করে পাচ্ছি, আর রেট মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 20%। ইপিএস রেট কত? 20%। ইপিএস রেট হচ্ছে 20%। হ্যাঁ, আর যদি আমরা ডিপিএস রেটটা যদি বের করতে চাই, তাহলে দেখতে হবে একটা শেয়ারের জন্য 100 টাকা, আর ডিপিএস হচ্ছে 5 টাকা করে, 5 × 100। সেখানে কত পার্সেন্ট আসবে? 5%। আশা করি আমরা বুঝতে পেরেছি। শেয়ার ফর ফিউচার অ্যান্ড রিইস্যু। শেয়ার ফর ফিউচার এবং রিইস্যু জিনিসটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম ব্রিটিশ সিস্টেম ছিল ইনস্টলমেন্টে টাকা দেওয়া, আমেরিকান সিস্টেম হচ্ছে একসাথে টাকা দিয়ে ফেলা। বাংলাদেশে আমেরিকান সিস্টেমটা ফলো করা হয়, অর্থাৎ আগে সব টাকা নিয়ে ফেলা হয়, তারপরে শেয়ারটা দেওয়া হয়। তো ব্রিটিশ সিস্টেমে দেখা যায় অনেক সময় শেয়ার হোল্ডাররা একটা ইনস্টলমেন্ট দিয়েছে বা দুইটা ইনস্টলমেন্ট দিয়েছে, এরপর আর ইনস্টলমেন্ট দিচ্ছে না, তখন কোম্পানি তাদেরকে একটা নোটিশ দেয়। নোটিশ দেওয়ার পর যখন তারা টাকাটা পে করে না, তখন কোম্পানি কি করে? কোম্পানি হচ্ছে তারা যে টাকাটা, তাদেরকে যে শেয়ারটা দেওয়া হয়েছিল সে শেয়ারটাও নিয়ে ফেলবে। তারা যে টাকাটা পে করেছে কোম্পানিকে, কোম্পানি সে টাকাটা আর ফেরত দিবে না, ওদেরকে আর রিটার্ন দিবে না। এই ফাংশনকে বলা হয় শেয়ার ফর ফিউচার। ওকে, আর রিইস্যু মানে ওই যে শেয়ারটা তোমার কাছ থেকে নিয়ে ফেলেছি, তুমি টাকা না দেওয়ার কারণে, কিছু ইনস্টলমেন্ট বকেয়া রাখার কারণে, যেটা আনপেড হওয়ার কারণে যেটা আমি নিয়ে ফেলেছি, সেটা আমি যদি আবার আরেকজনের কাছে সেল করি, তখন সেটাকে বলা হচ্ছে রিইস্যু। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা তাহলে শুরু করি। GSK companies ordinary shares are valued at 100 taka each with a call price 80 taka. A shareholder who owns 20 shares has paid 20 taka per share but has not paid any further installment on calls. If the company forfeits the shares, how much should be debited to share capital? শেয়ার ক্যাপিটালে কত টাকা ডেবিট করতে হবে? আচ্ছা, এই যাতে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে হুবহু এই টাইপের কোয়েশ্চেনে চলে আসে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি শেয়ার ক্যাপিটালে কত টাকা ডেবিট করতে হবে। শেয়ার ক্যাপিটালে কত টাকা ডেবিট করতে হবে? শেয়ার ক্যাপিটালে কত টাকা ডেবিট করতে হবে কোয়েশ্চেন করেছে এটা। একটা কথা মনে রাখতে হবে, আমরা যতটুকু টাকা কল করেছি, দেওয়ার জন্য বলেছি, তত টাকা আমরা শেয়ার ক্যাপিটাল হিসেবে ডেবিট করব। মনে থাকবে কথাটা, একটা সেন্টেন্সে মনে রাখতে হবে। আমরা আমাদের শেয়ার হোল্ডারকে যতটুকু টাকা দেওয়ার জন্য বলেছি, ততটুকু টাকা শেয়ার ক্যাপিটাল হিসেবে ডেবিট করতে হবে। তাহলে আমরা একটু দেখি, একটা শেয়ারের ভ্যালু ছিল 100 টাকা, কিন্তু আমরা ওদেরকে 100 টাকা এখনো দিতে বলি না, আমরা তাদেরকে 80 টাকা পর্যন্ত দিতে বলছি। একজন শেয়ার হোল্ডার যে 20টা শেয়ার আমার কাছ থেকে পারচেস করেছে, সে 20 টাকা করে পে করছে, এরপর আর পে করে নাই। টাকা দিতে বলছিলাম কত? 80 টাকা, কিন্তু সে টাকা পে করছে কত? 20 টাকা। 20 টাকা পে করে এরপর আর পে করে নাই, তখন তার শেয়ারটা আমি নিয়ে ফেললাম। তখন শেয়ার ডেবিট কত টাকা করতে হবে? তার হাতে শেয়ার ছিল কয়টা? 20 শেয়ার ছিল।
তার কাছে শেয়ার ছিল 20 শেয়ারস, আর আমরা কল করেছি তাদের কাছ থেকে চেয়েছি কত টাকা করে, 80 টাকা করে চেয়েছি। তা আমি একটু আগে বলেছি আমরা আমাদের শেয়ার হোল্ডারের কাছ থেকে যত টাকা আমরা চাইবো, যত টাকা কল করব তত টাকা ডেবিট করব। সো 80 এবং 20 যদি আমরা মাল্টিপ্লাই করি 1600 টাকা আমরা শেয়ার ক্যাপিটাল হিসেবে কি করব, ডেবিট করব। আগে যখন তার কাছে সেল করছিলাম, ক্রেডিট করছিলাম, শেয়ার যখন নিয়ে ফেলছি তখন সেটা কি করতে হবে, ডেবিট করতে হবে। ওকে, আমরা এরপরে আসি। Rolls-Royce company's ordinary shares are valued at 50 টাকা each with a call price 40 টাকা। বুঝা গেছে? মানে একটা শেয়ারের নমিনাল ভ্যালু হচ্ছে 50 টাকা, একটা শেয়ার নমিনাল ভ্যালু 50 টাকা, কিন্তু আমি কল এখনো 50 টাকা করি না, আমি কল করেছি কতটুকু, 40 টাকা পর্যন্ত কল করেছি। As shareholder has paid 15 টাকা, as shareholders has paid 15 টাকা, অর্থাৎ আমি কল করেছি 40 টাকা, কিন্তু একজন শেয়ার হোল্ডার আমাকে কতটুকু পে করেছে, 15 টাকা পে করেছে, বাট হ্যাজ নট পেড এনি ফার্দার কলস, আর কোনো কলের টাকা সে আমাকে দেয় নাই। বোঝা যাচ্ছে কথাগুলো? একটা শেয়ার দাম ছিল 50 টাকা, কিন্তু আমি শেয়ার হোল্ডার থেকে বলেছি তোমরা 40 টাকা করে দাও, একজন শেয়ার হোল্ডার আমাকে 15 টাকা পে করছে, এরপর কোনো টাকা পে করে নাই। এরপর রোলস রয়েস কোম্পানি কি করছে, ওর শেয়ারটা ফরফিটেড করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করার পর ওই শেয়ারটা আবার আরেকজনের কাছে 35 করে সেল করছে। এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ? ক্যাপিটাল রিজার্ভটা হচ্ছে ক্যাপিটাল টাইপের যে ইনকামগুলো হয়, ক্যাপিটাল ট্রানজ্যাকশন থেকে যে প্রফিটটা হয়, সেই প্রফিটটা যে ফান্ডে রাখা হয় সেই ফান্ডের নাম ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল ট্রানজ্যাকশন থেকে যে প্রফিটটা হয়, সেই প্রফিটটা যে ফান্ডে রাখা হয় সেই ফান্ডের নাম হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। কিভাবে বের করব সেটা আমরা একটু খেয়াল করি। ওকে, প্রথমে আমাদেরকে দেখতে হবে আমরা ইনকাম কত করেছি, মানে আমরা যে শেয়ারটা ফরফিটেড করলাম আমরা ইনকাম কত করেছি সেটা আমরা দেখব। তাহলে ইনকাম ফ্রম ফরফিটেড শেয়ার, ইনকাম ফ্রম ফরফিটেড শেয়ার, আমরা ইনকাম কত করেছি। দেখো ও যে 15 টাকা দিয়েছে সেটা আমি পাইছি না, আমি তো টাকাটাকে আমি আর দিব না, টাকাটাও দিব না, শেয়ারটাও নিয়ে ফেলবো। সো যে 15 টাকা আমি পেয়েছি ওকে আর দিচ্ছি না, সেটা তো আমার ইনকাম, সেটাই আমার জন্য ইনকাম। সো আমরা ইনকাম করেছি কত টাকা, 15 টাকা ইনকাম করেছে শেয়ারটা ফরফিটেড করে। আচ্ছা, এবার দেখো শেয়ারটা আমি কতটুকু কল করেছিলাম, শেয়ারটা আমি কতটুকু কল করেছিলাম, 40 টাকা কল করেছিলাম, কিন্তু ওটা তো ক্যান্সেল করছে, ক্যান্সেল আবার আরেকজনের কাছে সেল করতেছে, আরেকজনের কাছে যখন সেল করছি কত টাকা দিয়ে সেল করছে, 35 টাকা। এখানে আমি একটা লসে পড়ছি না, 40 টাকা কল করেছি কিন্তু আরেকজনের কাছে সেল করার সময় 40 টাকা সেল করতে পারি না, সেকেন্ড হ্যান্ড শেয়ার সে 35 টাকা দিচ্ছে। ওকে, তাহলে আমি এখানে একটা লসে পড়েছি। তাহলে লস ফ্রম রিইস্যু অফ শেয়ার, ও যে শেয়ারটা আমি ফরফিটেড করেছিলাম ওই শেয়ারটা আবার আরেকজনের কাছে সেল করতে গিয়ে 5 টাকা আমি লসে পড়ছি, তাহলে এখানে আমি লসে পড়ছি 5 টাকা। এবার আমরা দেখি, এবার যদি আমরা দেখি দেখা যাচ্ছে এখানে 15 টাকা আমার ছিল ইনকাম, 5 টাকা ছিল আমার জন্য লস। 15 থেকে 5 যদি চলে যায় 10 টাকা আমার যেটা রয়ে যাবে সেটা হচ্ছে আমার একটা প্রফিট, প্রফিট ফ্রম ক্যাপিটাল ট্রানজ্যাকশন। কারণ এটা শেয়ার ক্যান্সেল করে এটা আবার যখন সেল করে এটা তো নিয়মিত হয় না, এটা ইরেগুলার একটা ট্রানজ্যাকশন, তো ক্যাপিটাল ট্রানজ্যাকশন। এখান থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা যে ফান্ডে জমা রাখা হবে সেই ফান্ডের নাম হচ্ছে কি ক্যাপিটাল রিজার্ভ। সো আমাদের ক্যাপিটাল রিজার্ভ কত টাকা হবে, 10 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপর আমাদেরকে বলা হচ্ছে ওপেনিং রিটেন আর্নিংস, ক্লোজিং রিটেন আর্নিংস, ডিভিডেন্ড পেইড, 30,000 টাকা ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, হোয়াট ইজ দ্য নেট প্রফিট অফ কারেন্ট ইয়ার। আচ্ছা, তো আমরা একটা করে দেখি। প্রথম হচ্ছে ওপেনিং আরই, ওপেনিং আরই। সো ওপেনিং আরই যেটা, সে ওপেনিং আরই মানে রিটেন আর্নিং আমাদেরকে দেওয়া আছে 1 লাখ টাকা দেওয়া আছে। তো আমরা জানি এটার সাথে আমরা নেট প্রফিটটা সবসময় প্লাস করি, নেট প্রফিট প্লাস করি, বাট নেট প্রফিটটা দেওয়া নাই, নেট প্রফিটটা দেওয়া নেই। এরপরে বলা হচ্ছে যে আমরা ডিভিডেন্ড পে করছি, ডিভিডেন্ড পে করলে কিন্তু রিটেন আর্নিং কমে যায়, তাহলে সেজন্য আমরা মাইনাস করছি ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড কত, ডিভিডেন্ড পেইড হচ্ছে 10,000,
ডিভিডেন্ড পেড হচ্ছে 10,000। ওকে, এরপর হচ্ছে রিজার্ভ ফান্ডে আমরা ট্রান্সফার করছি, মাইনাস রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করলাম, রিজার্ভ ফান্ডে টাকা ট্রান্সফার করলাম, রিজার্ভ ফান্ডে টাকা ট্রান্সফার করলাম কত, 30,000। করার পর আমরা ক্লোজিং রিটার্নিং যেটা, সে ক্লোজিং রিটার্নিং পাইলাম 70,000। তাহলে আমাদের এন্ডিং রিটার্ন আর্নিং, এন্ডিং রিটার্ন আর্নিং কত, 70,000। সো আমাদেরকে এখন এটা বের করতে হবে। তো এটা যদি বের করতে হয় খুব সিম্পল, এটা প্লাস করে ওইটা মাইনাস করলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্লাস করলে হয় 1,10,000, 1,10,000 থেকে যখন 1,00,000 টাকা চলে যাবে তাহলে এটার ডিফারেন্স কত টাকা, 10,000 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এরপরে আসি ওপেনিং রিটার্ন আর্নিং। সো আমরা শুরু করি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে ওপেনিং রিটার্ন আর্নিং। ওপেনিং রিটার্ন আর্নিং, ওপেনিং রিটার্ন আর্নিং হচ্ছে 3 লাখ। ওপেনিং রিটার্ন আর্নিং 3 লাখ। এরপর হচ্ছে নেট প্রফিট 50,000। সো প্লাস নেট প্রফিট 50,000। এরপর ক্লোজিং, এরপর হচ্ছে ডিভিডেন্ড পেইড। সো আমরা জানি ডিভিডেন্ড পেইড করলে রিটার্ন আর্নিং কমে যায়, কিন্তু ডিভিডেন্ড পেইডটা দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে। এরপর আমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে ক্লোজিং রিটার্ন আর্নিং। ক্লোজিং রিটার্ন আর্নিং দেওয়া আছে কত, 2 লাখ। 2 লাখ। সো আমরা খেয়াল করি আমাদেরকে এটা বের করতে হবে। এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে 3,50,000 থেকে যখন 2 লাখ টাকা চলে যাবে তখন ও হবে 1,50,000। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।